বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সহ বেশ কয়েকটি বিষয়ে সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করেছে। তো যে কয়টি বিষয়ে সংস্কারের ব্যাপারে সরকার নীতিগতভাবে একমত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার। কারণ কখনো রাতের ভোট দিনে দেয়া, কখনো দিনের ভোট রাতে, কখনো কারচুপি, কখনো একজনের ভোট অন্য কেউ দেয়া সহ একাধিক বিষয়ে সবচাইতে বেশি বিতর্কিত হচ্ছে নির্বাচন ব্যবস্থা। তো এই নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য সংস্কার কমিশন যে কয়টি দাবি উত্থাপন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা ছিল বা পূর্বে আমরা যেভাবে ভোট দিতাম সেই পদ্ধতি থেকে সরে এসে অন্য কোনো উপায়ে ভোট গ্রহণ করা যায় কিনা। তো সেক্ষেত্রে তারা একটি দাবি তুলেছে যে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে নির্বাচন করা যায় কিনা। তো পিআর পদ্ধতিটা বাংলাদেশে যেহেতু সম্পূর্ণ নতুন, তা আজকে আলোচনা করব যে পিআর পদ্ধতি কি এবং এই পিআর পদ্ধতিতে যদি নির্বাচন করা হয় তাহলে এখানে কে জিতবে বা কে হারবে বা ছোট বড় অনেক দল আছে, কার কি সুবিধা হবে। তার আগে জেনে আসা ভালো যে বিশ্বের প্রায় 170টি দেশের মধ্যে 91টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়। তো সাম্প্রতিক সময় সরকার যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই পিআর পদ্ধতিতে নির্বাচন করার ব্যাপারে আলোচনা করে তখন দেখা যায় যে ছোট দলগুলো তুলনামূলকভাবে, যেমন জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সহ অনেক দলগুলো এই পদ্ধতিতে নির্বাচন করার ব্যাপারে একমত হয় এবং এখনও তারা মিডিয়াতে বরাবরই বলার চেষ্টা করছে যে পিআর পদ্ধতিতে নির্বাচনটা হোক। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে কি বড় দলগুলো যারা এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতি অর্থাৎ অতীতে যেভাবে ভোট ছিল সেভাবেই ভোট হবে এভাবে তারা অবস্থান নিয়েছে। কিন্তু সরকার সহ ছোট দলগুলো কেন বারবার পিআর নির্বাচন পদ্ধতি চায় এটা জানতে হলে আমাদের ভালোভাবে জানতে হবে যে পিআর নির্বাচন সিস্টেমটা কি। তো এই পিআর নির্বাচন সিস্টেমটা এমন একটা সিস্টেম যেখানে একটি রাজনৈতিক দল কতটুকু আসন পাবে সেটা নির্ভর করবে সারা বাংলাদেশ মিলে ওই রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেয়েছে। উদাহরণ হিসেবে ধরা যাক বাংলাদেশে মোট ভোটার সংখ্যা হচ্ছে 100% এবং আসন সংখ্যা হচ্ছে 300। সেক্ষেত্রে আমরা বলতে পারি 1% ভোটের জন্য 3টা করে আসন, অর্থাৎ কোনো রাজনৈতিক দল যদি 10% ভোট পেয়ে থাকে তো তারা আসন পাবে 3×10 টা। সহজ কথায় এই পদ্ধতিতে একটি দল কতগুলো আসন পাবে তা নির্ধারণ করবে সারা বাংলাদেশ মিলে সে কত শতাংশ ভোট পেল। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার যে এই পদ্ধতিতে কোনো দলের একটি ভোটও নষ্ট হবে না, কারণ সারা দেশের যতটুকু ভোট পাবে সব গণনার ভিত্তিতে যত শতাংশ ভোট হবে সে অনুপাতে সে আসন পাবে। এতে করে নির্বাচনে অংশ নেওয়া দলগুলো প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি দল সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। ধরা যাক বর্তমান সংসদীয় পদ্ধতিতে কোনো একটি আসনে নির্বাচনের জন্য মোট 4টি প্রার্থী অংশগ্রহণ করল। 4টি প্রার্থীর মধ্যে প্রথম প্রার্থী ভোট পেয়েছে 25% এবং অবশিষ্ট 3টা প্রার্থী 20% করে, অর্থাৎ 86% ভোট সংগৃহীত হয়েছে। তো এর ভিতর যে প্রার্থীটা 25% ভোট পেল সে কিন্তু নির্বাচিত হয়ে গেল। অবশিষ্ট 3টা প্রার্থী মিলে 3×60% ভোট পাওয়ার পরেও তাদের ভোট কোনো কাজে আসলো না, অর্থাৎ মাত্র 25% মানুষ যাকে চেয়েছে সে নির্বাচিত হয়েছে বা এমপি হয়েছে, কিন্তু 60% মানুষের চাওয়া পাওয়ার কোনো মূল্য থাকলো না, বা 60% মানুষ যে ব্যক্তিকে কখনোই এমপি হিসেবে চায়নি সে নির্বাচিত হয়ে গেল। একইভাবে সারা দেশে অন্তত 290টি আসনে যদি আমরা একইভাবে গণনা করে থাকি তাহলে প্রতি 25% ভোট নিয়ে তারা সরকার গঠন করবে, অথচ বাংলাদেশের 60% মানুষ যাকে কখনো চাচ্ছে না সেই ব্যক্তিটাই নির্বাচিত হয়ে সরকার গঠন করবে বা সরকারে থাকবে। তো এখন জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সহ যে ছোট দলগুলো আছে তারা এই পদ্ধতিতে ভোটে থাকার প্রধান কারণ হচ্ছে এই দলগুলো প্রচুর পরিমাণে ভোট সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু এককভাবে কোনো একটি এলাকায় অধিক পরিমাণে ভোট না থাকার কারণে এরা আসন সংগ্রহ করতে পারে না। যেমন একটি আসনে যদি 50,000 ভোটে এমপি হয় তাহলে এই দলগুলো ভোট পায় 2 থেকে 3 হাজার, যা কখনো কোনো কাজে আসে না। তেমনি সারা বাংলাদেশের প্রতিটি আসনে এই দলগুলো এভাবে প্রচুর পরিমাণে ভোট নষ্ট হয় যেগুলো কখনো কোনো কাজে অতীতে আসেনি। তো উদাহরণ হিসেবে জাকের পার্টি বা চরমনাই
পীর সম্পর্কে, পীরের যে দল আছে এটা সম্পর্কে আমরা জানি, এদের কথা বলি। তো এরা একক কোনো আসনে অধিক পরিমাণ ভোট না পাওয়ার কারণে কখনো আসন পায় না, কিন্তু সারা বাংলাদেশ এদের ভক্ত, সমর্থক এবং প্রচুর পরিমাণে ভোট থাকে, যেটা নষ্ট হয়ে যায়, নির্বাচনে কোনো কাজে আসে না। তো এই আনুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি হয়ে থাকে, তো এই দলগুলো প্রচুর পরিমাণে সুবিধা পাবে। কেননা সারা দেশ জুড়ে এদের প্রচুর পরিমাণ নষ্ট হওয়া ভোটগুলো তখন একত্রিত করে যে কয় পার্সেন্ট হবে সেই অনুপাতে তারা আসন পাবে। ধরা যাক যে চরমোনার পীর সারা বাংলাদেশ মিলে 2% ভোট সংগ্রহ করলো, তো 2% ভোটের বিনিময়ে সে কি হবে, 3 × 6 আসন পাবে। এভাবে প্রতিটি ছোট দল কোনো না কোনোভাবে আসন পাবে এবং সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। তো আগের পদ্ধতিতে কিন্তু এটা সম্ভব ছিল না। তাহলে আমরা ক্লিয়ার যে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট সহ অনেক রাজনৈতিক দল আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে দাবি তোলার প্রধান কারণ তাদের প্রতিটি ভোট কাজে লাগবে, সকলে কিছু আসন পাবে এবং সংসদে যাবে, যা বর্তমান পদ্ধতিতে সম্ভব ছিল না। কেননা যে দল সরকার গঠন করত তার সাথে তাদের জোট করে বা যে কয়টা আসন দিত তাতেই তাদের সন্তুষ্ট থাকতে হতো, নতুবা বড় কোনো দলের অধীনস্থ হয়ে সংসদে যেতে হতো, যাতে তাদের কোনো স্বাধীনতা ছিল না। আসুন এখন বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় দলগুলো এই পদ্ধতিতে নির্বাচন চায় না কেন? এর প্রধান কারণ আমাদের দেশে সরকারের পালাবদল কেবলমাত্র 2টি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ। আর ছোট যতগুলো দল রয়েছে এরা এদের সঙ্গে লেজুর করে বা জোটবদ্ধ হয়ে সরকারে আসতে হয়। ফলে বড় যে দলগুলো আছে তাদের আধিপত্য বরাবরই এদেরকে মেনে নিতে হয়। তো আনুপাতিক বা প্রতিনিধিত্ব হারে নির্বাচন পদ্ধতিতে যেহেতু প্রত্যেক দলই একটা হোক, 2টা হোক আসন পাবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কারোর সাথে জোট না করে তারা সংসদে যেতে পারবে, তাহলে ফলাফল কি দাঁড়ালো যে প্রতিটি দল সংসদে যাবে এবং কারোর সাথে জোট করবে না এবং স্বাধীনভাবে থাকবে। সুতরাং বড় দলগুলোর আধিপত্য এখানে থাকছে না। আর এই জন্যই বড় দলগুলো সাধারণত এই আনুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে বা মত দিচ্ছে না। নির্বাচন ব্যবস্থা যাই হোক না কেন, আমার বা আপনার মতো সাধারণ মানুষ আসলে কি চায় এটা আমাদের বুঝতে হবে। তো আমরা চাই শান্তিতে সুশৃঙ্খল পরিবেশে নিজেদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, আমরা ভোট দিতে চাই। আর যে পদ্ধতিতে বাংলাদেশে ভোট হোক না কেন, সেটা হোক সব দলের অংশগ্রহণে, সমঝোতার ভিত্তিতে এবং শান্তি সুশৃঙ্খল পরিবেশে, উৎসবমুখর কোনো একটা পরিবেশে। আহ, আর যে সরকারি বাংলাদেশের শাসন ব্যবস্থায় বা রাষ্ট্র শাসন ব্যবস্থায় ক্ষমতায় আসুক না কেন, তারা দুর্নীতিমুক্ত, শক্তিশালী, অর্থনীতি সম্পন্ন একটা সরকার গঠন করুক এবং জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করুক, দেশে শান্তি প্রতিষ্ঠা করুক, দেশে শান্তি প্রতিষ্ঠা করুক। এটাই আসলে আমাদের সর্বস্তরের সাধারণ মানুষের চাওয়া। ধন্যবাদ সবাইকে।